আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ং। আমি সুরজিতা। সিজন 2 এপিসোড 3। ম্যানিকে নিজের দিকে ঘুরিয়ে ঠাঁটিয়ে একটা চড় মারে বৃষ্টি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় মৃন্ময়, যশ, রিক। অবাক হয়ে ওরা তাকায় বৃষ্টির দিকে। মৃন্ময়ের কলার চেপে ধরে চেঁচিয়ে ওঠে বৃষ্টি। কি পেয়েছো তুমি আমায়? খেলার পুতুল? মানে বুঝতে পারছো না তাই না? কেন তোমার প্রেমিকা আমায় সবার সামনে অপমান করবে, নোংরা কথা বলবে? কি করেছি আমি? বৃষ্টি প্রথমে নিজেকে কঠোর রাখলেও শেষ কথাটা বলার সময় ওর গলাটা সামান্য কেঁপে ওঠে। মৃন্ময় আহত চোখে তাকায় বৃষ্টির দিকে। বৃষ্টি? বহুদিনের কাঙ্ক্ষিত মানুষটা আজ ওর সামনে দাঁড়িয়ে, কিন্তু ও যে কথাগুলো বলছে সেগুলো অদ্ভুত এক দোলাচলের সৃষ্টি হয় মৃন্ময়ের মনে। বৃষ্টির কথাগুলো ঠিক বোধগম্য হচ্ছে না ওর। কি বলছো কি তুমি? আমি কোনোদিনও তোমায় বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? বৃষ্টির মুখে এই প্রশ্ন শুনে চমকে ওঠে মৃন্ময়। নিঃশব্দে মাথা নেড়ে না জানায়। কোনোদিনও তুমি আমায় বলেছো এই কথা? মৃন্ময় চকিতে বৃষ্টির দিকে তাকায়। জল গড়িয়ে পড়ছে ওর দু চোখ বেয়ে। অনিচ্ছা সত্ত্বেও মনের অনুভূতিগুলো দমিয়ে রেখে মাথা নাড়িয়ে আবারও বলে ওঠে, না। তাহলে কেন আমায় শুনতে হবে? আমি বাজারি মেয়ে, আমি তোমার সাথে। যন্ত্রণায় বুঝে আসে বৃষ্টির গলা, আর বলতে পারে না ও। ঘেন্নায় মুখ ঘুরিয়ে নেয় মৃন্ময়ের দিক থেকে। চোখ বন্ধ করে চুপ করে থাকে কিছুক্ষণ। বৃষ্টির বলা অসম্পূর্ণ কথাটা বুঝতে অসুবিধা হয় না মৃন্ময়ের। ও অবাক হয়ে চেয়ে থাকে বৃষ্টির দিকে। গালে আঙুলের লাল দাগ পড়ে গেছে মেয়েটার। চোখের জল শুকিয়ে একটা দাগ টেনে গেছে গাল বরাবর। চোখ দুটো ফোলা। মাথার পিছনে শার্টের ঘাড়ের কাছটায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখতে পেয়ে হকচকিয়ে যায় মৃন্ময়। ও কিছু বলতে যাওয়ার আগেই বৃষ্টি আবার কাতর কণ্ঠে অনুরোধের সুরে বলে ওঠে, কি ক্ষতি করেছি আমি তোমার? একবার বলো, যে করে হোক সেই ক্ষতি আমি পূরণ করে দেব, কিন্তু দয়া করে সবার সামনে অপমান করো না আমায়। নোংরা অপবাদ দিও না প্লিজ। বৃষ্টি, আমার কথাটা একবার। কথাগুলো শুনে বুকটা চিনচিন করে ওঠে মৃন্ময়ের। ও বৃষ্টির হাতটা ধরতে গেলে বৃষ্টি দুপা পিছনে সরে যায়। কঠিন গলায় চেঁচিয়ে বলে ওঠে, একদম ছোবে না আমায়। সবাইকে নিজের মতো মনে করো নাকি? তুমি হাজারটা মেয়ে নিয়ে খেলতে পারো, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার নামটা তোমার নামের সাথে জোড়ার চেষ্টা ভুলেও করো না। মৃন্ময় আর তাকাতে পারে না বৃষ্টির চোখের দিকে। ও চোখ নামিয়ে নেয়। বৃষ্টির এই দু চোখে আজও ঘেন্নাই আছে ওর প্রতি। চোখ দুটো ঝাপসা হয়ে আসে মৃন্ময়ের। ঠোঁট কামড়ে ধরে নিজের কষ্টটা একটু যেন কমাতে চেষ্টা করে ও। ঝাপসা চোখেই একবার তাকায় সামনের দিকে। বৃষ্টি ক্রমশ আরও দূরে সরে যাচ্ছে ওর থেকে। একসময় মেন গেট পেরিয়ে রাস্তার বাঁকে মিলিয়ে গেল। মৃন্ময় ছুটে আসে মেন গেটের দিকে। পিছন পিছন যশ আর রিকও আসে, কিন্তু ব্যস্ত দুপুরে রাস্তার কোলাহলে আর বৃষ্টিকে নজরে আসে না ওর। ঘন ঘন বেল বাজার কর্কশ শব্দে একটু বিরক্তই হয় নিতা। আজ কলেজে তেমন ক্লাস না থাকায় এই দিনটা বাড়িতেই থাকে ও। সুচেতনের ভিডিও কল করা ফোনটা হাতে ধরেই ও একবার চেঁচিয়ে ওঠে, আসছি আসছি। এই এখন কে এলো? বৃষ্টি তো কলেজে। হ্যাঁ, ওর তো এখন আসার কথাও না। এক্সট্রা ক্লাস আছে বলে গেছে আমায়। তাহলে জানি না, তুই হোল্ড কর, আমি দেখছি। নিতার কথা শেষ হতেই আবারও বেজে ওঠে বেলটা। বলছি তো আসছি। কথাটা বলে নিতা গিয়ে দরজাটা খোলে। আর বৃষ্টিকে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে নিতার কেমন যেন কথা হারিয়ে যায়। থমকে দাঁড়ায়ও, একভাবে কিছুক্ষণ চেয়ে থাকে বৃষ্টির দিকে। দরজা খোলার আওয়াজে বৃষ্টি একবার চোখ তুলে নিতার দিকে তাকায়। তারপর কোনো রকমে জুতো খুলে সোজা ঘরের ভিতরে ঢুকে আসে। বৃষ্টির চোখ দুটোর দিকে তাকিয়ে নিতার বুকটা ধক করে ওঠে। হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। এই রকম চোখ ও সেদিন শেষবার দেখেছিল, যেদিন
আর কিছু ভাবতে পারে না ও। মাথাটা ফাঁকা হয়ে আসে। ঘরের ভিতর থেকে একটা বিকট শব্দে হুঁশ ফেরে ওর। এই কি হয়েছে? কিসের আওয়াজ হলো? কে এসেছে? সুচেতনের প্রশ্নে নিতা ওর দিকে তাকায়, যেন একটা ঘোরের মধ্যে রয়েছে ও। কি হলো বল, কে এসেছে? আমি তোকে পরে ফোন করছি। সুচেতনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দেয় নিতা। নেট বন্ধ করে সুইচ অফ করে দেয় ফোনটা। নিতার ভাবগতি ফোনের এপার থেকে লক্ষ্য করে সূক্ষ্ম ভাঁজ ফুটে ওঠে সুচেতনের কপালে। ভিতরে একটা চাপা টেনশন কাজ করতে শুরু করে। ধীর পায়ে নিতা এগিয়ে আসে ঘরের দিকে। অবচেতন মন বলছে কিছু একটা খারাপ হয়েছে বৃষ্টির সাথে। ভেজানো দরজায় আলতো চাপ দিতেই খুলে যায় দরজাটা। নিতা ঘরের ভেতরে চোখ রাখে। বন্ধ জানলার ভারী পর্দাগুলো টানা আছে। তাতে ঘরটাই ভর দুপুরে আরো অন্ধকার লাগছে। আর বিছানার কোণে মেঝেতে 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে বৃষ্টি। নিতা এগিয়ে এসে লাইটের সুইচ দিতে যেতেই শুনতে পায় বৃষ্টির গলা। আলো জ্বালিস না, সহ্য হচ্ছে না, অন্ধকারটা বেশ ভালো লাগছে। বৃষ্টির কথা শুনে চোখ ছলছল করে ওঠে নিতার। বুকের বাম পাশটায় একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। ছুটে এসে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়েও। বৃষ্টির মুখটা 2 হাতে তুলে ধরে। গালে 5 আঙুলের লাল দাগ, চুলগুলো আলু থালু, চোখ দুটো লাল। দৃষ্টি কেমন যেন শূন্য। ফোলা ফোলা লাল চোখ দুটোর দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা খুব কেঁদেছে। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় নিতার শরীর দিয়ে। ঠোঁট দুটো শুকিয়ে আসে ওর। কি হয়েছে তোর? এরকম অবস্থা কি করে? সামান্য কয়েকটা কথা বলতে গিয়েও কেঁপে ওঠে নিতার গলার স্বর। ফুঁপিয়ে ওঠে বৃষ্টি। জাপটে জড়িয়ে ধরে নিতাকে। তীব্র যন্ত্রণার একটা বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে ওর ভিতর থেকে। আমি আর পারছি না, বিশ্বাস কর, আর পারছি না। মরে যেতে চাইছি, কিন্তু অতটা সাহসও আমার নেই। এই এই বৃষ্টি, কি সব বলছিস? বল না লক্ষ্মীটি, সবটা খুলে বল। এমনটা করিস না, আমার যে খুব ভয় করছে। বৃষ্টির চুলে আঙুল বুলিয়ে দিতে থাকে নিতা। একটু একটু করে নিজেকে আগের মতো করার চেষ্টা করছিলাম। ভুলে থাকতে চেষ্টা করছিলাম অতীতটাকে। কিন্তু সমাজ, এই সমাজের মানুষগুলো আমায় ভুলতে দেবে না রে সেই অতীত। আবার আমায় স্বাভাবিক হতে দেবে না। যখনই নিজেকে আগের মতো করতে চাইছি, তখনই তারা চরম আঘাত করছে আমায়। আর পারছি না সহ্য করতে। কতবার আর কতবার আমায় আঘাত করলে এদের শান্তি হবে বলতে পারিস? ঠিক কতবার আমায় ভাঙলে এরা খুশি হবে? নিজের মধ্যে তিল তিল করে মরছি আমি। ভেঙে চুরে নিঃশেষ তো কবেই হয়ে গেছি। ক্ষত বিক্ষত তো কত হয়েছি। মনের মৃত্যু তো কবেই হয়েছে। এরপর কি আমার শরীরটার মৃত্যু দেখতে চায় এরা? ডুকরে কেঁদে ওঠে বৃষ্টি। ওর তীব্র আর্তনাদের হাহাকার ছড়িয়ে পড়ে সারা ঘরে। সেই আওয়াজে কেঁপে ওঠে নিতা। ঠিক কতটা কষ্ট পেলে, কতটা যন্ত্রণা বুকে থাকলে এমন বুক ফাটা আর্তনাদ করতে পারে একটা মানুষ? কাঁদিস না বৃষ্টি, এমন করে কাঁদতে নেই, শরীর খারাপ করবে তো। নিতা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে আলতো গলায় বলে চলে কথাগুলো। কিন্তু ওই পাশ থেকে কোনোই আওয়াজ আসে না। শুধু বৃষ্টির হালকা নিঃশ্বাস কাঁধে এসে পড়ছে ওর। হঠাৎ করেই যেন সবটা নিশ্চুপ হয়ে যায়। খটকা লাগে নিতার। ওকে জড়িয়ে রাখা বৃষ্টির হাতের বাঁধনও যেন এখন অনেকটা হালকা। কপালের চামড়ায় কয়েকটা ভাঁজ পড়ে ওর। বৃষ্টিকে নিজের থেকে ছাড়িয়ে সামনে আনতেই ভয়ে চেঁচিয়ে ওঠে নিতা। এই এই বৃষ্টি, বৃষ্টি! দুগালে আলতো করে চাপড় মারলেও সাড়া দেয় না বৃষ্টি। হাতের সামনে থাকা জলের বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিলেও জ্ঞান ফেরে না ওর। চোখ খুলে তাকায় না বৃষ্টি, যেন কোনো সার নেই ওর শরীরে। হঠাৎই ওর চোখ পড়ে যায় নিজের বাঁ হাতের তালুতে। রক্ত! এত রক্ত কোথা থেকে এলো? ভয়ে কুঁকড়ে ওঠে নিতা। বৃষ্টির মাথাটা এতক্ষণ ধরে রেখেছিল, আর সেই হাতে। নিজেকে আজ খুব দিশেহারা লাগছে নিতার। হাত আর পায়ের পাতা ঘেমে উঠছে ওর। এই মুহূর্তে ঠিক কি করবে ও বুঝতে পারছে না। মাথা কাজ করছে না ওর একটু। বৃষ্টিকে দেওয়ালে কোনো রকমে হেলান দিয়ে বসিয়ে ও বাইরে ছুটে বেরিয়ে যায় দরজার দিকে।
দরজা খুলে তিনতলায় থাকা বাড়িওয়ালা কাকিমাকে ভয়ার্ত গলায় ডাকতে ডাকতে উপরে উঠতে থাকে। কাকিমা, ও কাকিমা, কাকিমা, ও কাকিমা। কলেজের পাশে চায়ের দোকানের ভাঙাচোরা বেঞ্চটায় নিজের শরীরটা ছেড়ে দিল মৃন্ময়। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে ওর। কেউ যেন ওর গলার স্বর আর কথা বলার ক্ষমতা দুটোই কেড়ে নিয়েছে ওর থেকে। একদম নিশ্চুপ হয়ে আছে ও। রিক ওর কাঁধে হাত রাখলে ও চোখ তুলে তাকায়, কিন্তু আবার যন্ত্রণায় নুইয়ে পড়ে ওর চোখের পাতা। আমি কখনো নিজেকে নিয়ে বদার হই না, কিন্তু ওকে ওকে কে এইভাবে আঘাতটা করলো বল না। ম্যানি, তুই এইভাবে কষ্ট পাস না ভাই, আমরা তো আছি। আমরা ঠিক সত্যিটা জেনে ছাড়বো, তুই দেখিস। যশ ওকে আশ্বস্ত করার চেষ্টা করলেও ওরা কেউই যে কিছুক্ষণ আগে ঘটা ঘটনাটার রেশ কাটিয়ে উঠতে পারেনি সেটা স্পষ্টত লক্ষ্য করা যায়। হ্যাঁ রে, যশ ঠিকই বলছে, তুই আর কষ্ট পাস না। কষ্ট হাসার চেষ্টা করে মৃন্ময়, কিন্তু সেই হাসিতে শুধুই যন্ত্রণা। কষ্ট তখন হয় যখন নিজের ভালোবাসার মানুষটার চোখে নিজের জন্য ঘেন্না দেখতে পাই। বলতে চেয়েও বলতে পারি না তাকে আমি ঠিক কতটা ভালোবাসি। এরকম করে বলিস না, তুই দেখ না, ও একদিন ঠিক বুঝবে তোকে। রিকের দিকে তাকায় মৃন্ময়, ক্লান্ত গলায় বলে, সেই অপেক্ষাতেই থাকবো আমি। কিন্তু আজ ওর মারা চরটায় আমার যত না আঘাত লেগেছে, তার থেকেও বেশি আঘাত লেগেছে ওর ওই চোখের জলে। ওর চোখে নিজের জন্য ঘেন্না দেখে, ওর মুখে আমার ব্যাপারে সেই একই কথা শোনার পর আমার আজ প্রথমবার মনে হচ্ছে কেন সেদিন এই রটনাটা রটল। আচ্ছা, সেদিন তো এটা সত্যিও হতে পারতো তো, কেন হলো না এই রটনাটা সত্যি? কেন? যন্ত্রণায় ভারী হয়ে আসে মৃন্ময়ের গলার স্বর। যশ আর রিক অবাক চোখে তাকিয়ে ওর দিকে। সেই ঘটনার পরই প্রথম নিজের বন্ধুকে এইভাবে কাঁদতে দেখছে ওরা। তবে এবার সব কিছু আলাদা হলেও ঘটনাটা একই, একটা মেয়ের জন্য, তার দেওয়া আঘাতের জন্য। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে উঠে দাঁড়ায় মৃন্ময়। পথ চলতি মানুষ থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট উৎসুক চোখে বাইরে ওদের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই ও ক্লান্ত পা দুটো টেনে টেনে হাঁটতে শুরু করে। এগিয়ে যায় পার্কিং জোনের দিকে। এই, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া! এই দাঁড়া রে! মৃন্ময় ওদের কথার কোনো উত্তর দেয় না। রিক আর যশ ওর মানসিক পরিস্থিতি বুঝে ওর পিছনে আসতে শুরু করে। এই মুহূর্তে ওকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না বলেই মনে হয় ওদের। পার্কিং লট থেকে নিজের বাইকটাকে টেনে বের করে আনে মৃন্ময়। প্রায় সাথে সাথে যশ ওকে আটকে দেয়। আরে কি করছিস কি তুই? কোথায় যাবি তুই এখন? আরও একটা উটি বাকি আছে তো। এই অবস্থায় উটি করলে সেই পেশেন্টটা আমার হাতে মারা যাবে রে ভাই আজকে। বাইকে উঠে বসে চাবি ঘুরিয়ে দেয় মৃন্ময়। ঠিক তখনই পিছন থেকে একটা হাততালির আওয়াজ শুনতে পাওয়া যায়। রিক আর যশ সেদিকে তাকালেও মৃন্ময় ঘুরে তাকায় না। লুকিং গ্লাসে এশার মুখটা দেখতে পেয়ে ওর হাতের পেশি আবার শক্ত হয়ে ওঠে। চটটা কেমন লাগলো মৃন্ময় আচার্য? একটা গা জ্বালানো হাসি হেসে এশা কথাটা বলে ওঠে। তা এখন তোর ওই ভালোবাসার বড় বড় কথাগুলো কি হলো? সব ফুস হয়ে গেল নাকি? এশার টেনে টেনে বলা কথাগুলো শুনে রিকের হাতের মুঠি পর্যন্ত পাকিয়ে আসে, কিন্তু মৃন্ময় ওকে ধরে নেয়। হাত নাড়িয়ে চোখের ইশারায় বারণ করে কিছু করতে। বলেছিলাম তোকে, বৃষ্টিকে কোনোদিন তুই পাবি না। ও শুধু তোকে ঘেন্না করবে। দেখ, আজ তাই হচ্ছে। বেচারি কিছু না জেনেই তোকে ভুল বুঝছে। এত অসম্মানের পর আর মনে হয় না ও তোকে ভালোবাসবে বলে। মৃন্ময় এতক্ষণে ঠান্ডা চোখে তাকায় এশার দিকে। রাগে গলার পেশি শক্ত হয়ে উঠেছে ওর। এশা ধীর পায়ে এগিয়ে আসে ম্যানির দিকে। ওর কানের কাছে হালকা ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, এখনো সময় আছে, ভেবে দেখতে পারিস। আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউ, এনি টাইম, এনিওয়্যার। নেশা জড়ানো চোখে এশা মৃন্ময়ের চোখের দিকে একবার তাকিয়ে চলে যায়।
রাগে কাওয়াসাকির ফুয়েল ট্যাঙ্কের উপর মৃন্ময় জোরে একটা ঘুষি মারতে ডেন্ট পড়ে যায় তাতে। হাতের গাঁটগুলো ফুলে ওঠে কয়েক সেকেন্ডের ব্যবধানে। তুই ওকে কিছু বলতে দিলি না কেন? কারণ ওকে তুই যত আঘাত করবি ও তার থেকেও বেশি আঘাত ফিরিয়ে দেবে বৃষ্টিকে, আর সেইটা আমি চাই না। মৃন্ময় বাইকে স্টার্ট দিলে যশ আবার ওকে থামিয়ে দেয়। আরে তুই যাচ্ছিস কোথায়? বিরক্তিতে চোখ বন্ধ করে নেয় মৃন্ময়। এই মুহূর্তে ওর মনের ভিতর রাগ, কষ্ট, যন্ত্রণা মিশে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়েছে। পাবে যাচ্ছি, যাবি? গেলে এখনই দুজনে উঠে পড়। যশ আর রিক দুজনেই পিছিয়ে আসে। ওসব খাওয়া ওদের ধাতে নেই। মৃন্ময় বাইকে কিক মেরে সোজা বেরিয়ে আসে ওখান থেকে। মৃন্ময় নিজের ঘরে এসে দরজার কলিং বেল বাজালে ওর মা রমলা দেবী এসে দরজা খোলেন। এ কি রূপ! দরজা খোলার সাথে সাথে ছেলের অবস্থা দেখে আঁতকে ওঠেন রমলা দেবী। মাকে সামনে দেখতে পেয়ে একটু হালকা হেসে ওঠে মৃন্ময়। টলমল পায়ে এগিয়ে আসতে গিয়ে পড়ে যেতে গেলেই রমলা দেবী ধরে নেয় তাকে। রূপ! ওনার চাপা চিৎকারে খাবার টেবিলে বসা প্রত্যেকের চোখ যায় দরজার দিকে। বৌদি ইন্দিরা দূর থেকে ছোট ভাইটাকে এই অবস্থায় দেখে তড়িঘড়ি এঁটো হাত ধুয়ে এগিয়ে আসেন। পিছনে আসে দাদা অভ্র। রূপ, এ কি অবস্থা করেছিস তুই নিজের? বৌদি, আই এম ফাইন। বৌদির কথায় কাষ্ঠ হাসি হেসে মাথা নাড়ায় মৃন্ময়। আই এম টোটালি ফাইন। হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল মৃন্ময়। অভ্র ধরে নেয়। ভাই, ভাই তুই ড্রিঙ্ক করেছিস? মৃন্ময়ের চোখ দুটো ঘোলা, মাথার চুল এলোমেলো, জিন্সে গোঁজা শার্টটার এক কোণ খুলে গেছে। আমি আই এম পারফেক্টলি ওকে দাদা। হ্যাঁ, ওই অল্প খেয়েছি, একদম অল্প। আমায় ছেড়ে দে, আমি উপরে যাচ্ছি। ছাড়। অভ্র মৃন্ময়কে ছেড়ে দিলে কিছু দূর হেঁটেও আবার পড়ে যেতে গেলে টেবিলের কোণা ধরে নেয়। ডাইনিং টেবিলে বসে থাকা বাবার দিকে চোখ পড়তেই সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে ও। হাই ড্যাড। প্রবোধবাবু রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেন। সেদিকে তাকিয়ে হালকা হেসে ধীরে ধীরে এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে থাকেও। বৌদি, এই দাদা ওর ব্যাগটা। রমলা দেবী দারোয়ানের কাছ থেকে মৃন্ময়ের ব্যাগটা নিয়ে মাথা নাড়েন। হ্যাঁ, ওই গেটের সামনেটা করে পড়েছিল। ঠিক আছে, তুমি যাও। এতটা অধঃপতন হয়েছে ওর। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও নিজের ছেলের এমন দশা দেখে টেবিলে চাপড় মেরে চিৎকার করে ওঠেন প্রবোধবাবু। ওনার চিৎকারে সবাই ভয় পেয়ে যায়। রমলা দেবী এগিয়ে আসেন। ভুল বুঝছো, আমার কথাটা। আমা, চুপ করো তুমি। কি বলবে কি তুমি? দেখলাম তো আমি নিজের চোখে। এরপরও নিজের চোখে অবিশ্বাস করতে বলবে? সারা বাড়িতে মদের উগ্র গন্ধে ভরে গেছে। নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। ওকে নিজের ছেলে বলতে আমার ঘেন্না করছে। যন্ত্রণায় কুঁচকে ওঠে প্রবোধবাবুর চোখ মুখ। কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলে ওঠে অভ্র। উফ, এই ভাইটা যে কি করলো! জানে আজকে বাবা বাড়িতে থাকবে, তারপরেও কোনোদিনও তো এরকমটা করে না, তাহলে আজ কেন? রূপের কিছু একটা হয়েছে। ওর চোখে মুখে থাকা যন্ত্রণা সেই কথাগুলো বলছে। বুঝছো না তুমি? না হলে সেদিনের পর এই 4 বছরে কোনোদিনও এমন হয়নি। ইন্দিরার স্বর হালকা কেঁপে ওঠে। রমলা দেবী মুখে আঁচল চাপা দিয়ে সিঁড়ির দিকে তাকান। মৃন্ময় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘোলা চোখে তাকিয়ে আছে নিচের দিকে। মদের নেশায় সব কথা অস্পষ্টভাবে কানে আসছে ওর, কিন্তু সবটাও বুঝে উঠতে পারছে না। কিছু কিছু বুঝছে। ওর ঠোঁটে হাসির 2-1 রেখা ফুটে ওঠে, কিন্তু তাতে মিশে থাকা যন্ত্রণা কারোর নজরে পড়ে না। কিছু সময় সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে পা টেনে টেনে চলে আসে ও নিজের ঘরে। অন্ধকারে বিছানার উপর গুটিসুটি মেরে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে পারে না। একভাবে চেয়ে থাকে সামনের নিকষ কালো অন্ধকারের দিকে। সেখানে যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে বৃষ্টির বিধ্বস্ত মুখটা, গালে আঙুলের ছাপ, ঘাড়ের কাছে 2 ফোঁটা রক্তের চিহ্ন, জলে ভরা 2টো চোখ, যন্ত্রণায় নুইয়ে পড়া ভেজা চোখের পাতা, আর সেই চোখে
ওর জন্য একরাশ ঘৃণা। মৃন্ময়ের চোখের কোল বেয়ে জল টপ টপ করে গড়িয়ে পড়ে। বুকের বাম পাশটা আবার চিনচিন করে ওঠে। একরাশ কষ্ট জমাট বেঁধে গলার কাছে আটকে যায়। অন্ধকারের মধ্যে কালো একটা অবয়ব ফুটে ওঠে। একটা নির্মম প্রশ্ন ছুড়ে দেয় মৃন্ময়ের দিকে। যন্ত্রণা তো তখন হয় যখন নিজের ভালোবাসার চোখে ঘেন্না দেখা যায়। পারবে বৃষ্টির ভালোবাসা না পেয়ে সারা জীবন ওর থেকে ঘেন্না নিয়ে বাঁচতে? ঝাপসা হয়ে আসে ওর চোখ দুটো। সামনের সবকিছু যেন ঘষা কাঁচের মতো অস্পষ্ট। আলতো হেসে ওঠে মৃন্ময়। জোরানো গলায় আস্তে আস্তে বলে চলে, শূন্যতা কখনোই শূন্য থাকে না, ভরে ওঠে কখনো ভালোবাসায়, কখনো ঘৃণায়। তুমি আমায় ঘেন্না করো আর আমি তোমায় ভালোবাসি। একদিন এই তোমার ঘেন্না আমাকে ভালোবাসতে বাধ্য করবে বৃষ্টি, আর তোমার ভালোবাসাতেই আমি বেঁচে থাকব। গ্রাউন্ডের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে মৃন্ময়, যেন কারোর আসার অপেক্ষা করছে ভীষণভাবে। একবার মুখ তুলে কলেজ বিল্ডিংয়ের মেইন গেটের দিকে তাকিয়ে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয় ও। হাতের তালুর উপর জোরে একটা ঘুষি মারে। কাল ও ঠিক যতটা ভেঙে পড়েছিল, আজ ঠিক ততটাই শক্ত ও। মুখ চোখের ক্লান্তির সাথে সাথে কাঠিন্য বরং আরো বেশি করে আছে। সারা রাত বৃষ্টির ভেজা চোখ দুটো ওকে ঘুমোতে দেয়নি। ভোর হতেই উঠে পড়েছে। এমন সময় যশ ছুটে আসে ওর কাছে। ম্যানি, সারা কলেজে ঘুরে এলাম, ও নেই। রিকো ভিতর থেকে দৌড়ে আসে। আরে ক্লাসেও নেই, রেজিস্টার চেক করে এলাম, ও আজকে আসেইনি। শিট! শিমুল গাছের গোড়ায় সিমেন্ট বাঁধানো বেদিতে মাথায় হাত দিয়ে বসে পড়ে মৃন্ময়। ওর সাথে কথা বলাটা দরকার আমার এখন। কাতর চোখে তাকায় ওর সামনের দিকে। না মানে আমি এটা বুঝতে পারছি না, তুই যখন জানিস যে বৃষ্টিকে এইভাবে আঘাত এসা করেছে, তখন তুই ডিরেক্টলি কিছু বলছিস না কেন? আরে না, তোরা বুঝতেই পারছিস না পুরো বিষয়টা। অস্থির হয়ে ওঠে মৃন্ময়। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে দুহাতে মাথার চুলগুলো মুঠো করে ধরে মুখ নামিয়ে নেয় ও। লিসন, বৃষ্টির কিছু হয়নি তো? মানে ও তো কখনো ক্লাস মিস করে না, তাহলে এভাবে কেন আজকে ও? মৃন্ময়ের দুচোখে ভয়ের ছাপ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। না মানে তুই এরকম করে কেন ভাবছিস? নিশ্চয় আর কিচ্ছু হয়নি। মৃন্ময় যশের কোনো কথা কানে না তুলেই ঢুকে পড়ে কলেজ বিল্ডিংয়ে। পিছন পিছন যশ, রিকো আসতে থাকে। আরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? যশের কথা শেষ হওয়ার সাথে সাথেই মৃন্ময় দরজা ঠেলে ঢুকে আসে প্রিন্সিপালের ঘরে। সামনের দৃশ্যটা দেখে মুহূর্তে শরীরী ভাষা কঠিন হয়ে ওঠে ওর। প্রিন্সিপাল সুদেব বোস আর প্যাথোলজি টিচার মালবিকা আঢ্য ঘনিষ্ঠভাবে ছিলেন। অনুমতি না নিয়ে, নখ না করে হঠাৎ করেই ওরা ঢুকে পড়ায় ওরা বেশ অস্বস্তিতে পড়ে যান। ছিটকে ওনারা দুজন সরে যান। মালবিকা ম্যাম পোশাক ঠিক করে তড়িঘড়ি বেরিয়ে যান ঘর থেকে। মৃন্ময় দাঁতে দাঁত চিপে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সুদেববাবুর দিকে। সংকোচে চোখ নামিয়ে নেন উনি। তারপর তারস্বরে চেঁচিয়ে ওঠেন, তোর সাহস হয় কি করে নখ না করে আমার রুমে ঢোকার? পিন্টু, পিন্টু, সারা কাজের সময় কাউকেই পাওয়া যায় না। প্রিন্সিপালের চিৎকার শুনে পিন্টু হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন। কোথা থাকিস হারামজাদা, যে সে তখন তখন ঘরে ঢুকে যাচ্ছে? সুদেববাবু দাঁতে চিবিয়ে বলে ওঠেন। মৃন্ময় এগিয়ে যান ওনার দিকে। আপনাদের পার্সোনাল মোমেন্ট নষ্ট করলাম বলে এতটা রেগে যাচ্ছেন স্যার? তা বলছি, বৌদি জানে? মৃন্ময়, ডোন্ট ক্রস ইওর লিমিট। সুদেববাবুর রক্তচক্ষু ধমকানিকে উপেক্ষা করে ওনার সামনে চেয়ার টেনে বসে পড়ে মৃন্ময়। পায়ের উপর পা তুলে বিদ্রুপের হাসি হাসেও। যাত্তেরি, আপনি লিমিট ক্রস করা শেখালেন, আবার আমি সেই রাস্তা ফলো করলেই আমার দোষ? হাউ ফানি স্যার। প্রিন্সিপালের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে মুচকি হাসেও। তাও তো এখনো কিছুই করিনি। আপনি নিশ্চয়ই আমাকে ভালো করে চেনেন, তাই তো স্যার? বলছি পিন্টুদা, বাইরে যাও। এই না, তোমরা যাও, এখন স্যারের কাজ আছে।
পিন্টুর কথা শুনে মাথা ঘুরিয়ে সেদিকে তাকায় মৃন্ময়। তারপর উঠে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখো, মটকা গরম করিও না। জানোই ভালো মতো, একবার আমার মটকা গরম হয়ে গেলে আমি কি করতে পারি। মৃন্ময়ের হাতটা পিন্টুর কাঁধে চেপে বসছে ক্রমশ। তো এবার তুমিই বলো, লক্ষ্মী ছেলের মতো বাইরে যাবে নাকি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করব? কোনটা চাও? পিন্টু আর দাঁড়ায় না সেখানে। কলেজের এই 3 জন ছেলেকে শুধু ও কেন, স্টুডেন্ট থেকে টিচার সবাই ভয় পায়। তাই আর ঝামেলা বাড়াতে চায় না ও। ল্যাকপ্যাকা শরীর নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই দেখো, বেশি উঠছো কিন্তু তোমরা। সুদেববাবুর কথায় মৃন্ময়ের ডান ভ্রু উপরে তুলে ওনার দিকে বেশ বড় বড় চোখে তাকায়। আমাদের ওরা আর কোথায় দেখলেন স্যার? রিকের মুখে চটুল হাসি। সেই হাসি দেখে সুদেববাবুর গলা শুকিয়ে আসে। কি চাই? কি চাইটা কি তোমাদের? ফার্স্ট ইয়ারের মেডিকেল স্টুডেন্টদের ডিটেলস ফাইলটা। কথাটা শুনে রিক আর যশ অবাক হলেও সুদেববাবু টেবিল চাপড়ে গর্জে ওঠেন। এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, এসব রব অন্য কাউকে দেখাবে। বেরো এখান থেকে, বেরো ঘর থেকে। আপনি তাহলে আমাকে দেবেন না, তাই তো? ওকে, ভালোভাবে বললাম, কিন্তু পরে কিছু করলে বলবেন না যে আপনাকে সুযোগ দেওয়া হয়নি। গম্ভীরভাবে কথাটা বলে মৃন্ময় রিক আর যশের দিকে তাকায়। এই মালটাকে বাঁধ, ততক্ষণ এই ফাইলটা খুঁজি। মুহূর্তের মধ্যে ওখানে পড়ে থাকা দড়ি দিয়ে রিক আর যশ সুদেববাবুর হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে দেয়। রাগে চেঁচিয়ে ওঠেন উনি। এবার কিন্তু বাড়াবাড়ি করছো তোমরা। আমি কিন্তু গভর্নিং বডিকে জানাতে বাধ্য হবো। পিন্টু, পিন্টু! বন্ধ দরজার বাইরে থেকে পিন্টু স্যারের চিৎকার শুনতে পেলেও ভিতরে যাওয়ার সাহস পায় না। তখন মৃন্ময়ের দেয়া হুমকিটা বারবার মনে পড়তে থাকে ওর। জানান না কে বারণ করেছে, তাহলে আমিও আপনার রাসলীলা সবাইকে ভিডিও করে দেখিয়ে দেব। মৃন্ময় একটার পর একটা ফাইল খুঁজে চলেছে, সাথে হাত লাগিয়েছে রিক আর যশও। মিনিট খানেকের ব্যবধানে ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ব্ল্যাকমেল করছো তুমি, আমাকে ব্ল্যাকমেল করছো? দাঁতে দাঁত চিপে বলে ওঠেন সুদীপবাবু। রাগে চোখ জ্বলছে ওনার। শক্ত করে হাত পা দড়ি দিয়ে বাঁধার জন্য টনটন করছে জায়গাগুলো। সে আপনি যা ভাববেন। মৃন্ময় ফোন বের করে ছবি তুলে নেয় ফাইলের একটা পাতার। তারপর সেটা তুলে ধরে সুদেববাবুর চোখের সামনে। আসলে একজনের ডিটেলস দরকার ছিল, ভালো কথাই দিলেন না, তাই আঙুলটা একটু বাঁকালাম। সাথে আবার আপনি নোংরামি করছিলেন, তাই একটু এক্সট্রা ডোজ দিয়ে গেলাম। চলায়। ফাইলটা জায়গা মতো রেখে মৃন্ময়ের পিছু পিছু বেরিয়ে আসে যশ আর রিক। পিন্টু বাইরে দাঁড়িয়ে আছে, ওর হাঁটু কাঁপছে। মৃন্ময় ওর সামনে এগিয়ে আসে, গালে আলতো করে চাপড় মেরে নিচু গলায় বলে ওঠে। যাও, গিয়ে তোমার স্যারকে খুলে দাও আর ঘরটা পরিষ্কার করে দিও। আর শোনো, কেউ যেন কিছু জানতে না পারে। হ্যাঁ? পার্কিং থেকে কাওয়াসাকিটা টেনে বের করে মৃন্ময়। চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে উঠে বসেও। কোথায় যাচ্ছিস তুই? বৃষ্টির কাছে। আজ মনে হয় ইন্টার্নশিপ করতে পারবে না। তুই কি পাগল নাকি? মেয়েটার নাম আর কোন ইয়ারে পড়ে, এই দুটো ছাড়া আর কিছু কি জানিস? কোথায় থাকে ও সেইটা জানিস? যাবি কি করে তুই ওর কাছে? মৃন্ময় জিন্সের পকেট থেকে ফোন বের করে রিকের হাতে দেয়। রিসেন্ট যে ফটোটা তুলেছি ওইটা বার করে খুলে দেখ। রিক মৃন্ময়ের কথা মতো গ্যালারি থেকে একটু আগে তোলা ছবিটা দেখে থমকে যায়। যশও ঝুঁকে পড়ে জিনিসটা দেখার জন্য। এই জন্য তুই প্রিন্সিপালকে না, শুধু বৃষ্টির ডিটেলস জানার জন্য নয়, উনি তখন যে নোংরামিটা করছিলেন তার জন্য শায়েস্তা করলাম। না মানে তুই বুঝতে পারছিস মৃন্ময়, এই সামান্য একটা ব্যাপারে কি হতে পারে? উনি যদি সত্যি গভর্নিং বডিকে বলে দেন তাহলে তোর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তো বলেছি না, আই ডোন্ট বদার ফর মাই সেলফ। উফ, মানে এরপর যদি সত্যি কিছু হয়ে যায়। ভালোবাসায় বিশ্বাস করতাম না, বৃষ্টিকে দেখে নতুন করে ভালোবাসতে শিখেছি। ও আমায় কিচ্ছু হতে দেবে না। ফোনটা নিয়ে নেয় ও। মৃন্ময়ের চোখ দুটো খুশিতে জ্বলজ্বল করে ওঠে। ও বাইক স্টার্ট দিয়ে স্পিডে বেরিয়ে যায় সেখান থেকে। যশ আর রিক মৃন্ময়ের আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে যায়।
গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।